লুটপাট, কমিশন বাণিজ্যে 20,000 কোটি টাকার মালিক সোহাইল, 200 হত্যার অভিযোগ, 4 দিনের রিমান্ড। এস আলম মুক্ত করতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা। নসরুল হামিদের অফিস থেকে কোটি টাকা সহ বিপুল বিদেশি মুদ্রা জব্দ, পালানোর সময় বিমানবন্দরে শাকিল রূপা আটক। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও 4 অভিযোগ, কক্সবাজারে হত্যা চেষ্টা মামলায় কারাগারে বদলি। বিসিবিতে পাপন অধ্যায় শেষ, নতুন সভাপতি ফারুক, পরিবর্তন আসছে পরিচালনা পর্ষদেও। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দখল, লুটপাট, নিয়ম বহির্ভূত ব্যবসা, কমিশন বাণিজ্যের মাধ্যমে অন্তত 20,000 কোটি টাকার মালিক নৌবাহিনী থেকে সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ারম্যান থাকাকালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগসাজশে অবৈধভাবে অর্জন করেন এই অর্থ। এছাড়া র্যাব ও ডিজিএফআই থাকা অবস্থায় 200 বিচার বহির্ভূত হত্যার অভিযোগও রয়েছে সোহাইলের বিরুদ্ধে। মানিক শিকদারের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন সহ সব অপকর্মই করেছেন নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। দখল, লুটপাট, বন্দরকেন্দ্রিক কমিশন বাণিজ্য মামলার তদন্ত ধামাচাপা দেয়া, এসবই ছিল তার নেশা। তাদের সবার সহযোগিতায় বাহিনীর সুনাম মর্যাদার কথা তিনি কখনোই ভাবেননি। ক্ষমতার দাপট দেখিয়ে 2 হাতে কামিয়েছেন হাজার হাজার কোটি টাকা। 5 জন মানুষের নাম উল্লেখ করে কেস দেওয়া হলে তার সাথে আরো 500, 2000, 3000 লোকের নাম ঢুকিয়ে দিয়ে তাদেরকে অযথা বাণিজ্য করার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য তারা এই বাহিনীকে ব্যবহার করে। সোহেলের ক্ষমতার দাপট দেশবাসী প্রথম দেখেছে যখন তিনি র্যাবের মুখপাত্র। প্রত্যেকটা জিনিস শুরু থেকে আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আমরা কাজ করছি। পরে ডিজিএফআই যোগ দিয়ে হয়ে ওঠেন আরও ভয়ঙ্কর। 2 শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সোহাইলের বিরুদ্ধে। সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ ও নিরীহ মানুষকে আটক করে অর্থ আদায়ের অভিযোগ বিস্তর। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্ত বাধাগ্রস্তের অভিযোগ আছে সোহাইলের বিরুদ্ধে। কমান্ডার সোহেলই তো শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের অংশ। সে র্যাবে ছিল, অনেক গুমখুমের সাথেও জড়িত সে। এসব অপকর্ম করে দ্রুতই শেখ হাসিনার আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি। কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই পান একের পর এক পদোন্নতি, সাথে প্রাইস পোস্টিং। পায়রা সমুদ্র বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর অর্থের নেশা আরও বেড়ে যায় সোহাইলের। অভিযোগ রয়েছে অনিয়ম আর লুটপাটের মাধ্যমে এখান থেকে কামিয়েছেন প্রায় 8,000 কোটি টাকা। এরপর সোহাইলের সামনে আরও বড় সুযোগ আসে। রিয়ার অ্যাডমিরাল হয়ে 2023 সালের 12 এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে যোগসাজশে বন্দর কেন্দ্রিক সব ধরনের ব্যবসা, চুক্তি, ঠিকাদারি, নিলাম সবই নিয়ন্ত্রণে নেন সোহাইল। অবৈধ কারবারিদের সহায়তায় কাস্টমসের কর্মকাণ্ডেও হস্তক্ষেপ করেন তিনি। চট্টগ্রাম বন্দর থেকে অর্জন করেন 12,000 কোটি টাকা। সোহেলের অর্জিত বেশিরভাগ অর্থই পাচার হয়ে গেছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই সহ আরও কয়েকটি দেশে রয়েছে তার সম্পদ। বাংলাদেশ ম্যানুয়াল অফ মিলিটারি ল যে বই আছে, সেই বইতে তাদেরকে সাজা দেওয়ার নির্দিষ্ট আইন আছে। খুবই সহজ, খুবই স্পষ্ট সেই আইনগুলো। সেই আইনে সেখানে তাদেরকে কোর্ট মার্শাল করে সাজা দিতে পারে,
তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। নিজ এলাকা ময়মনসিংহে বড় ভাই সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও আরেক ভাই শহীদের নামেও করেছেন বিস্তর সম্পদ। ৬০ জায়গা এখানে ছিল, রেপের হুনায়াম করে বাইদে হায়া জায়গাটা জোর করে নিছে। আমাদের আসা যারা আছে বা বেঞ্চেরি আছে ওদের যা আগাও এভাবে নিয়ে গেছে, বলছে যেটা আঁকা দিবে এটা আঁকা নাই। ব্রহ্মপুত্র পাড়ের ২০০ একর জমি দখল করেছেন সোহেলের পরিবারের সদস্যরা, যার মূল্য অন্তত ৪০০ কোটি টাকা। সচিব, প্রশাসন, র্যাব তাদের ভয় দেখায়া এখানে গরিব দুঃখীর মানুষের অনেক অনেক সম্পদ নিয়ে গেছে। এই ভূমিদস্যুদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এসব সম্পদের উৎস খতিয়ে দেখার তাগিদ টিআইবির। যারাই দুর্নীতি করছে বা তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল তাকে অবশ্যই এখন একটি যৌক্তিক বিচারের আওতায় আনা প্রয়োজন। হাসিনার পতনের পর ১৯ আগস্ট বাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। এরপর ২০ আগস্ট বনানী এলাকা থেকে গ্রেফতার হন তিনি। দুর্নীতি দমন কমিশনে সোহাইলের নামে ২০,০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়েছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে ছাত্র আন্দোলনে যুবদল নেতা হত্যা মামলায় সাবেক নৌ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান এম সোহাইল ও আওয়ামী লীগ নেতা আহমদ হোসেনকে ৪ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। পল্টন থানায় দায়ের করা ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং একসময়ের র্যাবের মুখপাত্র চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে। বুধবার বেলা ২:৩০টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদের আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক নাজমুল হাসান। আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত দুজনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে একজন আইনজীবী এই রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক আসামিদের জামিনে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে ৪ দিনে রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে রামপুরা থেকে আহমেদ হোসেন এবং বনানী থেকে মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার করা হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। অবশেষে বহুল বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক। ভেঙে দেয়া হচ্ছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় স্বতন্ত্র পরিচালক দিয়েই নতুন পর্ষদ গঠন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এস আলমের শেয়ার থাকবে সরকারের জিম্মায়। যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ফিট অ্যান্ড প্রপার টেস্ট, এটাকে আমি আন্ডারস্কোর করছি, ফিট অ্যান্ড প্রপার টেস্ট, অর্থাৎ তার চরিত্রাত্মিক বৈশিষ্ট্য, তাদের পূর্বের কার্যকলাপ, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এগুলো সব দেখে যদি আমরা মনে করি যে এই কোম্পানি বা এই ব্যক্তি এটা এখানে বোর্ডে ঢোকার উপযুক্ত এবং সে 2% শেয়ার আছে, তাহলে সে স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে বোর্ডে যেতে পারবে। সরকারিভাবে বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড, ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেব, যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে, যাতে এটা ধসে না যায়। ব্যাংক খাতের লুটেরা এস আলমের উড়ন্ত ঘুড়ির নাটাই টানতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এস আলম পরিবারের সদস্য সহ ২৫ ব্যক্তি ও ৫৬ প্রতিষ্ঠানের হাতে থাকা ৬ ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাজীব জামানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ আর্থিক অঙ্গনে এস আলম নামেই পরিচিত। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট করে দেশের আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এই অলিগার্ক। অন্তত ৬টি ব্যাংক তার নিয়ন্ত্রণে। অর্ধশত নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে লাখো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
এবার তার লুটপাটে লাগাম টেনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এস আলমের মালিকানাধীন 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। বাংলাদেশ ব্যাংক যে 81 ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে ব্যক্তি পর্যায়ের শেয়ারধারী 25 জন হলেন মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম, মাইমুনা খানম, আতিকুন নেসা, শারমিন ফাতেমা, মারজিনা শারমিন, ফারজানা বেগম, শাহানা ফেরদৌস, রহিমা বেগম, মোহাম্মদ আব্দুল মালিক, আশরাফুল মুস্তফা চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, মুস্তফা চৌধুরী, জামাতা বেলাল আহমেদ, মাহমুদুল আলম, আরশাদুল আলম, এস আলমের বোন বদরুন্নেসা আলম ও তার স্বামী ওয়াহিদুল আলম শেঠ, রোকেয়া ইয়াসমিন, এস আলমের ভাই শহীদুল আলম ও ওসমান গনি, হালিমা বেগম, রাশেদুল আলম এবং এস আলমের ভাগ্নে মোহাম্মদ মুস্তান বিল্লাল আদিল। এসব ব্যক্তির বেশিরভাগই এস আলম পরিবারভুক্ত। এদিকে 6 ব্যাংকের শেয়ারধারী এস আলম সংশ্লিষ্ট 56টি প্রতিষ্ঠান যাতে এসব ব্যাংকের শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে না পারে তাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এবিসি ভেঞ্চার্স, আর্মাডা স্পিনিং মিলস, বাংলাদেশ পেট্রোকেমিক্যালস, ব্লু ইন্টারন্যাশনাল, ব্রিলিয়েন্ট বিজনেস কোম্পানি, ব্রডওয়ে ইম্পেক্স কোম্পানি, C&A এক্সেসরিজ, C&A ফেব্রিক্স, ক্যারোলিনা বিজনেস এন্টারপ্রাইজেস, ডায়নামিক ভেঞ্চার্স, এভারগ্রিন শিপিং, এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং, Excelsior Impex Company, Fatehabad Farm, Genesis Textiles Accessories and Apparels, Global Trading Corporation, Grand Business, Hassan Abashon, High Class Business Enterprises, Holistics International, Honeywell Securities Corporation, Ideal Flour Mills, JMC Builders, Cornofuli Foods, Cornofuli Prakitik Gas, King Stone Flour Mills, Kingsway Endeavors, Leader Business Enterprise, Lion Securities and Investments, Lionhead Business Resources, Marathon Trade International, Milkway Impexco, Modern Properties, Naushin Steels, Ocean Resorts, Podda Exports Import and Trading, Paradise International, Pix Business Enterprise, Percepta Endeavors, Platinum Endeavors, Portman Cements, Prasad Paradise Resorts, Pushti Vegetables Ghee, Reliable Entrepreneurs, Shah Amanat Prakitik Gas Company, Solid Work Insurance PCC, Sonali Cargo Logistics, Uniglobe Business Resources, Unique Investment and Securities, Unitex Cement, Unitex Steel Mills, Unitex Tire, Vibrant Endeavors, Victor Trade and Business, Wasico Limited ও ওয়েস্টার্ন ডিজাইনার্স লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ নামে বেনামে 1 লাখ কোটি টাকা বের করেছে। নিজের মালিকানাধীন আরও 5 ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গোটা আর্থিক খাতকেই ঝুঁকির মধ্যে ফেলেছে এস আলম গ্রুপ। রাজীব জামান, 21 টেলিভিশন। সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপের কার্যালয়ে অভিযান চালিয়ে 1,51,00,000 টাকা সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে ঢাকা জেলা প্রশাসন। অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বুধবার ভোর 4:30টার আগে থেকে রাজধানীর বনানীতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কার্যালয় প্রিয় প্রাঙ্গণ ঘিরে রাখে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন। তার কার্যালয় থেকে 1,51,00,000 টাকা, 510 তুর্কি লিরা এবং 200 পাউন্ড উদ্ধার করা হয়। একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। অভিযানের সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। অভিযানে গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সভাপতি। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা বর্তমানে স্বাভাবিক না, পুলিশি ব্যবস্থাটা পুরোটা এখন পর্যন্ত কার্যকর হয়নি, কাজে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযানে স্বাভাবিকভাবেই দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী যেভাবে সহায়তা করেছে, এখানেও সেনাবাহিনী সেই সহায়তাটা করছে। ছাত্র আন্দোলন দমাতে এই বাড়ি থেকে বিপুল অর্থ যেত বলেও অভিযোগ করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে দেশ ছেড়ে পালানোর সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ৭১ টেলিভিশনের চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা। ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যায় সমর্থন দেওয়া শাকিল রূপা গত ৫ অগস্ট থেকে পলাতক ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। বিরোধী আন্দোলন করছেন তারা সব গণভবনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সব সংবাদ সম্মেলনেই শাকিল রূপার উপস্থিতি ছিল অবধারিত। নিশ্চয়ই আপনার নজরে এসেছে। হাসিনা তোষণনীতি অবলম্বন করে প্রশ্ন করতেই সেখানে তাদের উপস্থিতি নিশ্চিত করা হতো। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা সমর্থন করে বক্তব্য দিয়ে বিতর্ক তৈরি করত তারা। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে তারাও পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। ছাত্র জনতার দাবির মুখে সম্প্রতি তাদের চাকরিচ্যুত করে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ। বুধবার আবারও তারা পালানোর চেষ্টা করে, তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তারা। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। শেখ হাসিনা ৪ মেয়াদে শাকিল রূপা অবৈধভাবে হাজার কোটি টাকা সম্পদ গড়েছেন এমন অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে সাক্ষাতে তিনি একই সাথে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সহযোগিতা করতে যুক্তরাজ্য প্রস্তুত। এর আগে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি অর্থনৈতিক সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রফেসর ইউনূস ব্রিটেনের অ্যাম্বাসাডার হাই কমিশনের কাছে বলবো যে সাপোর্ট চেয়েছেন, যে এই যে প্রচুর মানুষ, অনেক আগের রেজিমের এরা অনেকে যে টাকা যে মানি লন্ডারিং করেছেন সেটার বিষয়ে এটাকে ট্র্যাক করা বা এই টাকাকে ফিরিয়ে আনার জন্য তাদের হেল্প চেয়েছেন। আপনি জানেন ব্রিটেনে অনেকে বাংলাদেশি প্রাক্তন গভর্নমেন্টের অনেকে ওইখানে বাড়ি ঘর করেছেন, তো টাকাটা কিভাবে গেল। চট্টগ্রামে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া মিরপুরে ও ময়মনসিংহে গণহত্যার আরও ৩টি অভিযোগ তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৮টি অভিযোগ দাখিল করা হলো। সুপ্রিম কোর্টে বুধবার এসব তথ্য জানান আবেদনকারীর আইনজীবীরা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হয় শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। শান্তর বাবা মোহাম্মদ জাকির হোসেন ছেলে হত্যা সহ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আজম ও নাসির সহ ৭৭ জনের বিরুদ্ধে। জুলাই গণহত্যাকে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেশ কয়েকজনকে এখানে আসামি করেছি, পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন তারা, এবং চট্টগ্রামে তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন এবং যে সমস্ত পুলিশ সদস্যরা সরাসরি ফিল্ডে অবস্থান নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন। অপরাধের ধরনে বলা হয়েছে ১ থেকে ১৬ নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা নির্বিচারে গুলি করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে। যদি কমান্ডার বা সুপিরিয়র অফিসার দেখেন যে তার সাবঅর্ডিনেটরা এরকম ম্যাসাকার করছেন, উনি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাদেরকে প্রিভেন্ট না করেন, এটাও কমন রেসপন্সিবিলিটির মধ্যে পড়বে।
এদিকে আন্দোলনের সময় মিরপুরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটিতে শেখ হাসিনা সহ ৭০ জন ও অপরটিতে শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন নিহত এক শিক্ষার্থীর বাবা। এছাড়াও ময়মনসিংহে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৫০০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭০ জন এবং অপরটিতে ৭৩ জন আমরা আসামি করি এবং এটাতে অজ্ঞাত আছেন আরও প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে করা হত্যা মামলা রামপুরা থানাকে এজাহার নিতে নির্দেশ দেন আদালত। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির মামলায় শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা তেজগাঁও থানাকে এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, আগুন ও লুটের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ ৮৭ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন জেলা ছাত্রদলের সহসভাপতি জুবের আহমদ। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে হত্যা চেষ্টা মামলায় কক্সবাজারের আলোচিত সাবেক এমপি আব্দুর রহমান বদিকে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি কর্মী নয়ন হত্যা মামলায় ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সাবেক এমপি এবি তাজুল ইসলামকে দুপুরে আদালতে তোলা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ দিনের রিমান্ড দেন। সে সময় আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। ২০২২ সালের ১৯ নভেম্বর নয়নকে গুলি করে হত্যা করা হয়। এদিকে কক্সবাজারের ইয়াবা গডফাদার সাবেক এমপি বদিকে টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আকাশ থেকে সরে গেল পাপন নামক কালো মেঘ। পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও পরিচালক ফারুক আহমেদ। যুব ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির জরুরি বোর্ড মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়। আকাশুজ্জামানের রিপোর্ট। ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের সব প্রতিষ্ঠানে জোর করে আঁকড়ে থাকা বড় কর্তাদের ছুঁড়ে ফেলার দাবি তোলে সাধারণ জনগণ। এর ব্যতিক্রম হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক এমপি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতেও হয়েছে মানববন্ধন। বেশ কদিন ধরেই শোনা যাচ্ছিল পদত্যাগ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পাপন। তবে কবে কোথায় পদত্যাগ করবেন সে ব্যাপারে ছিল ধোঁয়াশা। অবশেষে বুধবার অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে পদত্যাগ করেছেন পাপন। এতে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ১২ বছরের পাপন অধ্যায়। এদিনই নাম জানা যায় নতুন সভাপতির। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। এদিন পদত্যাগ করেন বিসিবির বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালকও। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন। দীর্ঘ এক যুগে নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থক বানিয়ে ফেলেছিলেন নাজমুল হাসান পাপন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আঁকড়ে ধরেছিলেন বিসিবি প্রেসিডেন্টের চেয়ার। তবে সরকার পতনের পর সভাপতির চেয়ার থেকে পাপনকে ছুঁড়ে ফেলার জোর দাবি জানান ক্রিকেট ভক্তরা। অবশেষে সরলেন। মুক্তি পেল বাংলাদেশের ক্রিকেট। আকাশুজ্জামানের আরও একটি রিপোর্ট। লেটেস্ট এক বছরের মধ্যে একটা ভালো স্ট্রং টিম পাই আমরা, সেটাই হলো টার্গেট। এখন এইটাতে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এই বক্তব্যের ১.৫ বছর পরে পাপনের এমন মিথ্যাচার, সে নাকি এ কথা কখনো বলেই নাই। আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলেই নাই। হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি যারা বানায় কেমনে? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ট্রলের পাত্র বানিয়ে ফেলেছিলেন পাপন। এখন থেকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে পাপনের নেক্সট টার্গেট বলে আর কিছুই নাই। সভাপতি থেকে পদত্যাগ ছাড়া কোনো পথই খোলা ছিল না তার।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় বিসিবিকে নিজের সম্পত্তি ভাবতেন পাপন। তবে শেখ হাসিনার দেশ ত্যাগের পর লাপাত্তা পাপন। বিসিবির জরুরি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পদত্যাগ করেছেন তিনি। পাপনের 12 বছরের আমলে দুর্নীতি ও স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা। ক্রিকেটে নেমে আসে অন্ধকার। রাজনৈতিক শক্তির বলে গড়েছেন নিজের মতো পরিচালনা পর্ষদ। ভঙ্গুর হয়েছে ক্রিকেট তৈরির অন্যতম মাধ্যম ঘরোয়া ক্রিকেট। সহজেই সভাপতি নির্বাচিত হওয়ার জন্য কাউন্সিলরশিপ দেয়াতেও দুর্নীতি করেছেন পাপন। সব বিভাগ তার নিয়ন্ত্রণে থাকায় ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়েও ওঠে প্রশ্ন। অভিযোগ আসে পাতানো খেলারও। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অন্তর্বর্তী সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত চীন, আরো গভীর সম্পর্কের আশা বিএনপির। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। অন্তর্বর্তী সরকারকে যে কোনো সাহায্য করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে ওয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে। এদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ ও গভীর হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। হাসিনা সরকারের পতনের পর প্রথমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। বৈঠকে দেশের চলমান রাজনীতি, অর্থনীতি সহ অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ চীন। We hope under leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development, and will bring all the people of Bangladesh to move forward. চীনের সাথে এই আলোচনা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে বলে কথা দিয়েছে। চীন সব সময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে, এই প্রতিশ্রুতি আগেও দিয়েছেন, এখন দিচ্ছেন। এবং তারা মনে করেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হবে এবং আমাদের বাংলাদেশে তাদের যে বিনিয়োগ জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটা আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশে চীন আরও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের বিভিন্ন কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে যৌথ সভায় এই কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এই তথ্য জানান বিএনপি মিডিয়া সেল। গত 7 জুলাই রাতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ায় ফলাফল কিভাবে দেয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয় সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, পরীক্ষা বাতিলের বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের দেয়া সিদ্ধান্তই বলবৎ থাকবে। তবে মূল্যায়নের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফল বিবেচনায় নেওয়া হতে পারে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের বল প্রয়োগ করে সরিয়ে দেওয়ার বিষয়টিকে দৃষ্টি
দৃষ্টিকটু বলে এ সময় মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। আমি একক কিছু করব না, শিক্ষা বোর্ডগুলোই আসল সিদ্ধান্ত নেওয়ার কথা। তারা এসএসসির আগের পরীক্ষা, এবার অর্ধেক পরীক্ষাগুলো হয়ে গেছে, এগুলো সব মিলে কি করবেন সেটা তো আমি এখনো জানি না। আমার সরাসরি সেই সিদ্ধান্ত নেওয়ার কথাও না, সেটা এক্সপার্ট যারা তারা আরও দেখবেন। এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলা। যারা উপাসনালয় এবং সংখ্যালঘুদের উপর হামলা করে তারা দুর্বৃত্ত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান ডক্টর খালিদ হোসেন। পরে তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের হামলা চালাচ্ছে। ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় সরকারি আর্থিক ফাউন্ডেশন কাঠামো তৈরি করেছে বলেও জানান তিনি। আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, মানবিক সেবা স্বাস্থ্যের সাথে যারা জড়িত তাদের আহ্বান জানাই, আপনারা আহতদের পাশে দাঁড়ান। এবং আসনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাহেব ইতিমধ্যে আহতদের মাঝে 5 কোটি টাকা বিতরণ করেছেন এবং আরও 5 কোটি টাকা পাইপলাইনে আছে। আজকেও এখানে যারা আছে প্রায় 30 জনের মতো, আমরা তাদেরকে আর্থিক সহায়তা করব। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের IDEA-2 প্রকল্পের 9ম থেকে 20তম গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি চলছে। রাজস্ব খাতে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও আলটিমেটাম তাদের। মানিক শিকদারের রিপোর্ট। এবার 17 বছরের বৈষম্যের চিত্র তুলে ধরে চাকরি স্থায়ীকরণের দাবিতে সকাল থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। আমাদের এক দফা এক দাবি মেনে নেন, আর না হলে আমরা কঠিন থেকে কঠিনতর অবস্থানে যেতে বাধ্য হব। সকাল 8:30 থেকে কর্মসূচি শুরু হয়। এর আগে মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় এনআইডির এই কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা নানা বৈষম্যের কথা তুলে ধরেন। বলেন, 17 বছর ধরে তারা কোনো বোনাস পাননি, বাড়েনি বেতনও। আমাদের আইডিয়া দ্বিতীয় পর্যায় প্রকল্পের সকল জনবলকে রাজস্বকরণ করতে হবে। এখন চাকরি যদি চলে যায় কি করবে? বৈষম্য বিরোধী আন্দোলনের সাফল্যের পর সবাই স্বাধীনভাবে দাবি উত্থাপন করতে পারছে উল্লেখ করে মানবিক কারণে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। কোনো কথা বললেই শোকেস এবং চাকরি নাই। এখন একটা মানুষ জীবিকার তাগিদে চাকরি নাই শুনলে তেমনিতেই ভয় পায়। এই অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী সরকার, তো আমরা আশা করছি আমরাও কোনো বৈষম্যের মধ্যে থাকবো না। দাবির বিষয়ে আন্দোলনকারীরা জানান, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশনের অধীনেই রাখতে হবে। আমাদের প্রতিটা প্রকল্পের মেয়াদ 5 বছর শেষ হওয়ার পর নতুনভাবে অন্তর্ভুক্তিতে আবারও আমরা পরীক্ষা দিছি। এক চাকরিতে কয়বার আমাদের পরীক্ষা লাগে? তো আমাদেরকে তাহলে কেন আউটসোর্সিং করা হলো? কার সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে আউটসোর্সিং করা হলো? এছাড়া প্রকল্পের সব আউটসোর্সিং কর্মকর্তাদের চাকরি রাজস্বে স্থানান্তর করতে হবে। বর্তমানে IEDA প্রজেক্টে 2261 জন লোকবল রয়েছে। এদের মাধ্যমেই এনআইডির যাবতীয় কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আজ বিক্ষোভে নামেন বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক কর্মীরা। রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ানবাজার পর্যন্ত কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। শপিং মল ইনচার্জ মহসিন করিমের অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার প্রতিবাদে সোমবার থেকেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী ও দোকান কর্মীরা। বুধবার সকালেই সড়কে নামেন তারা। পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ করে বিক্ষোভে নামেন দোকান মালিক কর্মচারীরা। এ সময় তীব্র যানজট দেখা যায় আশপাশের সড়কগুলোতে।
দোকান মালিক ও কর্মীরা শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবি করেন। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীরের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। আমাদের দাবি হলো 250 থেকে 300 টাকা স্কয়ার ফিট ছিল, সেটা 1200 থেকে 4000 টাকা স্কয়ার ফিট নিচ্ছে। গত 3 বছর থেকে পুরো মার্কেটটাকে সে ধ্বংস করে ফেলছে, ব্যবসায়ীদেরকে রাস্তা নেমে ফেলছে। সে আমাদের কেনা দোকান, সে আমাদেরকে কেনা দোকানে দোকানদারি করতে দিচ্ছে না। সে আমাদের কাছ থেকে ওই দোকান অন্য কোম্পানির ভাড়া দিচ্ছে 200 টাকা করে, 300 টাকা করে, বিনিময়ে সে আমাদের কাছ থেকে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ভাড়া দিচ্ছে। যারা আছে তার মালিক সমিতি, তারা কেউ ব্যবসার সাথে জড়িত না, তাই আমরা মার্কেটে ব্যবসায়ী সমিতি চাচ্ছি। ব্যবসায়ী সমিতি যেন অতি দ্রুত কার্যকর করে। বলেন আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেজমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয়। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বললেই তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। আগে যে ইনচার্জ ছিল সে অনেক ভালো লোক ছিল, এখন যে ইনচার্জ ছিল তার সাথে তো কথা বলাই যায় না। আমাদের যে উপরের দোকান ছিল 6 তলায় মোবাইলের দোকানগুলো, আমাদের সব বেসমেন্ট 1, 2 যেখানে গাড়ি পার্কিং করা হয় আমাদের এইখানে নিয়ে আসছে। মার্কেট কখন খুলবে এটা অনির্দিষ্ট কালের জন্য আমাদের আন্দোলন চলবে। যত পর্যন্ত করিমের পদত্যাগ না হবে তত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিক্ষোভের সময় শপিং মল ভবনে প্রবেশের সিঁড়ির সামনে বসুন্ধরা সিটির লোকজন ছাড়াও সেনাবাহিনী, বিজিবির সদস্যদের উপস্থিতি দেখা গেছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 7 নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় সেনা ও নৌবাহিনী। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। 7 নদীর 9 পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ভারী বৃষ্টির কারণে আরও কিছু নদীর পানি বিপদসীমার ওপরে উঠে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে আরও বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির পাশাপাশি নতুন নতুন এলাকা কবলিত হয়ে পড়তে পারে। বন্যায় ফেনীর 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ 1,87,00,000 টাকা, 15,900 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম শুরু করেছে সেনা ও নৌবাহিনীর দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনীর মহুরী, কুহুয়া, সিলোনিয়া এই 3 নদী দিয়ে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে 2 উপজেলার অধিকাংশ গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতঘর। স্থানীয়রা বলছেন এমন ভয়াবহ বন্যা আগে দেখেননি তারা। ইন্ডিয়ার এখানে যে ভারতীয় যে উজানের পানিটা ওইটা ছেড়ে দেওয়ার কারণে আমরা এই ফুলগাজী মানুষ খুবই কষ্টে জীবনযাপন করতেছি। প্রায় 2 যুগ হয়েছে এই বন্যা দেখিনি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 34 গ্রাম প্লাবিত হয়েছে। পানির তোড়ে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় আখাউড়া আগারতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল, বন্ধ রয়েছে স্থলবন্দরের কার্যক্রম। রাঙ্গামাটিতে সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে প্রায় 250 পর্যটক। রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। টানা বর্ষণে ফের খাগড়াছড়ি জেলায় দেখা দিয়েছে বন্যা। গেল 24 ঘন্টায় খাগড়াছড়ি জেলায় 65 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। টানা বর্ষণে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। জেলা সদরের শালবনে পাহাড় ধসে সড়কের উপর গাছ ভেঙে পড়ায় সড়ক বিচ্ছিন্ন রয়েছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত প্রশাসন, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকা পরিবহন মালিক সমিতির সঙ্গে মতবিনিময় করেছে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তায় 9 দফার দাবি উত্থাপন করে। পরিবহন মালিক সমিতি দাবিগুলো পূরণের আশ্বাস দেন। সে সময় জানানো হয় 27 অগাস্ট একই দাবি নিয়ে বিআরটি এর সাথে আলোচনায় বসবে নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধিরা। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক শামসুদ্দোহা শিমুল মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নাকের সেফটি প্লাস্টিক সার্জারি করার সময়ে তিনি মারা যান। চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুদ্দোহা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন। তার মৃত্যুতে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক খান রাজ, ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু সহ সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা শোক প্রকাশ করেছেন।
আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। লুটপাট কমিশন বাণিজ্যে 20,000 কোটি টাকার মালিক সোহেল, 200 হত্যার অভিযোগ, 4 দিনের রিমান্ড। এস আলম মুক্ত করতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, 6 ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা। নসরুল হামিদের অফিস থেকে কোটি টাকা সহ বিপুল বিদেশি মুদ্রা জব্দ, পালানোর সময় বিমানবন্দরে শাকিল রূপা আটক। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও 4 অভিযোগ, কক্সবাজারে হত্যা চেষ্টা মামলায় কারাগারে বদী। বিসিবিতে পাপন অধ্যায় শেষ, নতুন সভাপতি ফারুক, পরিবর্তন আসছে পরিচালনা পর্ষদেও। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে, এবং সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।